আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পড়াশোনা কেমন চলছে? আর ভোকাবুলারি কার কত একটু কমেন্ট বক্সে জানাবেন। পড়াশোনা আশা করি ভালোই চলতেছে। প্রিভিয়াস লেসন গুলোতে যদি আপনাদের কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে দেখতে আমাদের এই বেসিক স্পোকেন ইংলিশ উইথ গ্রামার এই কোর্সটি শেষ হয়ে গেল। আসলে এই কোর্সটি একেবারে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, যারা একেবারে ইংরেজিতে দুর্বল তাদের জন্য, যারা মোটামুটি ভালো পারেন এই কোর্সটি কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হবে না। আপনারা যারা মোটামুটি ভালো পারেন এই ভিডিওটা দেখে বা এই কোর্সটি দেখে আপনারা টাইম ওয়েস্ট করবেন না। একেবারেই যারা অত্যন্ত দুর্বল, কিছুই পারে না, দেখতে আমাদের কোর্স শেষের দিকে চলে আসছে। টার্গেট অনুযায়ী আপনাদের মোটামুটি 400 থেকে 500 ভোকাবুলারি মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদিও আমাদের টার্গেট ছিল যে আমাদের এই কোর্স দেখতে দেখতে মোটামুটি 1000 ভোকাবুলারি আমরা অ্যাপস থেকে মুখস্থ করে নিব। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের অ্যাপসের বিষয়ে জানেন না, আমাদের একটি অ্যাপস আছে, ওখানে আমাদের এই ভিডিওর কন্টেন্ট গুলো পেয়ে যাবেন, সেই সাথে ভোকাবুলারি পেয়ে যাবেন উইথ অডিও, মানে প্রনাউন্সিয়েশন সহ। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? তো চলুন আমরা আমাদের লাস্ট ভিডিওতে চলে আসি। আমরা এখন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে আছি। আমরা আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এটা হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্স। তো চলুন আমরা আলোচনা শুরু করি। পূর্বে আমরা সেন্টেন্স অধ্যায়ে অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার অংশটুকু আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। আপনারা যারা সেন্টেন্স 5 প্রকার এই অধ্যায়টি দেখেননি, এইটা আপনারা আমাদের এই কোর্সের পিছনে সেন্টেন্স একটি ভিডিও আছে, ওই ভিডিওটি আপনারা শেষ করে ধারাবাহিকভাবে আসবেন। আপনারা যদি হুট করে কেউ 10 নম্বর ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝবেন না, কারণ এই কোর্সটি হচ্ছে ধারাবাহিক একটি কোর্স। তো চলুন আমরা এখন আলোচনা করব সেন্টেন্স গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমি এখানে আপনারা এই বইয়ে যা দেখতে পাচ্ছেন হুবহু আমি আলোচনা করব না। যে বিষয়গুলো, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, যে বিষয়গুলো আলোচনা করা প্রয়োজন ওই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, আর যেগুলো প্রয়োজন নেই আমি ওইগুলো আলোচনা করব না। তবে আপনাদের কাছে, যাদের কাছে আমাদের এই বইটি আছে, আপনারা বই থেকে পড়তে পারবেন। বই থেকে যদি আপনারা পড়েন তাহলে আপনারা একেবারে হুবহু বিষয়গুলো পেয়ে যাবেন, যাদের কাছে আমাদের হার্ড কপি বইটি আছে। তো চলুন, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অথবা অবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আপনারা এইটা দেখে যদি কিছু না বোঝেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা উদাহরণগুলোতে যাচ্ছি, আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, Cox's is the largest sea beach in the world. She wrote an application to the principal. বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট এবং একটি করে ভার্ব আছে। ফিনিট ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব আর কি, একটি করে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, একটি করে ভার্ব আছে, ওটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স অথবা প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, ক্লোজ যারা না বোঝেন আপনারা সিম্পল সেন্টেন্স জাস্ট এইটাই মাথায় রাখেন। ক্লোজটা ক্লিয়ার হবেন ক্লোজ শেখার পর। এখন আপনি ক্লোজ বোঝা ছাড়াও সেন্টেন্স আপনি বুঝে যাবেন, সমস্যা নাই। কমপ্লেক্স কি? কমপ্লেক্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। মানে হচ্ছে এই যে একটি বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকলে এটা হয় সিম্পল সেন্টেন্স হিসাবে, বা এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ হওয়ার জন্য কি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, ফিনিট ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব থাকবে। আর কমপ্লেক্স হচ্ছে আপনার যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লুজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। উদাহরণটা খেয়াল করুন, উই ইট ফুড সো দ্যাট উই মে লিভ। আমরা খাদ্য খাই যেন আমরা বেঁচে থাকি। খেয়াল করুন, উই এটা একটা সাবজেক্ট, ইট প্রিন্সিপাল ভার্ব, তার মানে এটা হলো প্রিন্সিপাল ক্লোজ বা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তারপর সো দ্যাট, যাতে, উই মে লিভ আমরা বাঁচতে পারি। মানে এই অংশটা কিন্তু এই অংশটার উপর নির্ভর। আপনি যদি এই অংশটা বাদ দিয়ে জাস্ট আপনি এটা বলেন যাতে আমরা বাঁচতে পারি বা যাতে আমরা বেঁচে থাকি, তাহলে কিন্তু আপনি পুরো অর্থটা বুঝতেছেন না। মানে আমার এই অংশটা এই অংশের উপর কি নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লুজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজ থাকে, ওই পুরো সেন্টেন্সটাকে মূলত বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড হচ্ছে
যৌগিক বাক্য অর্থাৎ নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোগ অব্যয় দ্বারা সংযুক্ত থাকে, তাকে একটি সংযুক্ত থেকে বা হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলা হবে। মানে হচ্ছে উপরে আমরা দেখেছিলাম যে একটা স্বাধীন, আরেকটা হচ্ছে ওই স্বাধীনটার উপরে নির্ভরশীল হয়ে পুরা বাক্যটার অর্থ গঠন করে। আর কম্পাউন্ডটা হচ্ছে দুইটা অংশ স্বাধীন থাকবে। হি ইজ পোর বাট আনহ্যাপি, সে হয় ধনী কিন্তু অসুখী, সে হয় গরিব কিন্তু হ্যাপি। দেখেন এই অংশটা না থাকলেও কিন্তু এই অংশটা অর্থ প্রকাশ করতে পারে, আবার এটা না থাকলেও কিন্তু এইটার অর্থ একটা হয় যে হ্যাপি মানে কি সুখী। উই সার্চড হিম এভরিওয়্যার, আমরা তাকে খুঁজেছিলাম সর্বত্রই, কিন্তু didn't find, আমরা তাকে কি করি নাই, খুঁজে পাই নাই। didn't find, আমরা তাকে খুঁজে পাইনি। এই বিষয়টা আপনাদের নিকটে এখন যাদের কাছে একটু বুঝতে কমপ্লেক্স হচ্ছে, আপনারা যতটুকু বুঝেন অতটুকুই আপনারা দেখুন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা ক্লুজ নিয়ে আলোচনা করব। ক্লুজে যদি আলোচনা করি আমরা আরো ডিটেইলস আলোচনা করব, তখন আপনারা বিষয়টা ভালো বুঝতে পারবেন। তো এখন জাস্ট আপাতত যেহেতু এটা একেবারে বেসিক, আমি অনেক বেশি ডিটেইলসে যাচ্ছি না, তাহলে বিষয়টা আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হইতে পারে। আপাতত জাস্ট এটাই মনে রাখেন যে সেন্টেন্স গঠনের দিক থেকে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। জাস্ট আপনারা অতটুকুই মনে রাখেন। আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা আসলাম। দ্বিতীয় পার্টে এই যে লং ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম অফ অক্সিলারিজ, মানে অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম এবং লং ফর্ম গুলো কেমন হয়, এরকম এখানে একটা চার্ট দেওয়া আছে। আপনারা যারা বইটি আছে, বই আপনারা পেয়ে যাবেন। আই এম, এটার সংক্ষিপ্ত রূপ আই এম, আই এম নট, আই এম নট, এরকম প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে। এখানে ইউ আর, ইউ আর নট, ইউ নট, অথবা ইউ আরন্ট। হি ইজ, হিজ, হি ইজ নট, হি ইজ নট, হি ইজন্ট, এরকমও হয়। ঠিক আছে, প্রত্যেকটার এরকম দেওয়া আছে। আপনাদের কাছে বই যাদের কাছে নাই তারা একটু বিষয়টা স্ক্রিনশট দিয়ে রাখুন, খাতা কলমে লিখে এটা শিখবেন যে আই ওয়াজ এর সংক্ষিপ্ত রূপ কি হয়, আই ওয়াজ নট অথবা আই ওয়াজন্ট। এই যে আই, হি, সি মানে হলো আই, হি, সি সবগুলোর পরে কিন্তু কি বসতে পারে, ওয়াজ বসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এগুলোর সংক্ষিপ্ত রূপটা কি হয়, এই যে এরকম হয়, খেয়াল করেছেন। যদি এখানে সিও হয় তাও এরকম হবে, হিও হয় তাও এরকম হবে। পর উই, ইউ, দে এগুলোর পরে হবে কি ওয়ার, ওয়ার। ঠিক আছে, তো এই অংশটা আপনাদের কাছে বই যদি না থাকে স্ক্রিনশট দিয়ে এটা একটু খাতায় লিখে প্র্যাকটিস করবেন, এটা খুবই প্রয়োজনীয় একটা অংশ। স্ক্রিনশট নেন। আমি নিচের অংশে যাচ্ছি স্ক্রলিং করে, হ্যাঁ এখন স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখেন ক্যান, ক্যান, ক্যানট, ক্যানট, কুড, কুড, কুডন্ট, কুডন্ট। ঠিক আছে, মাস্ট, মাস্ট, মাস্ট নট, মাস্টন্ট, সবগুলো এভাবে দেওয়া। সংক্ষিপ্ত রূপ এস এবং ডি এর দুটি ভিন্ন রূপ রয়েছে, ভিন্ন পূর্ণরূপ রয়েছে। আপনারা এখানে খেয়াল করেন, হিজ, এইটা অ্যাপোস্ট্রফি দিয়ে যা, এইটা দিয়ে দুটা পূর্ণরূপ বোঝায়, হি ইজ অথবা হি হ্যাজ। এখন কথা হইলো যে আমরা কখন বুঝবো যে এটা দিয়ে কি হি ইজ বোঝানো হয়েছে নাকি হি হ্যাজ বোঝানো হয়েছে। এটা বুঝবেন হি ইজ অথবা হি হ্যাজ এর পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম হয় তাহলে বুঝবেন যে এখানে হ্যাজ হবে। আর যদি হি ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে অথবা অর্থাৎ 3 নম্বর ভার্বের 3 নম্বর ফর্ম ছাড়া অন্য যাই কিছু থাকুক তখন এটা ইজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। হিট, এইটার ক্ষেত্রেও সেম। এই হিট দিয়ে হি উড হইতে পারে অথবা হি হ্যাড হইতে পারে। এখন হি হ্যাড এর পরে যদি ভার্ব 3 থাকে, যদি হি এই হিড এর পরে ভার্ব 3 থাকে তাহলে মনে করবেন হি হ্যাড, আর তাছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে বুঝবেন হি উড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব যে ভি ভার্ব কখন বাক্যে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় অথবা অক্সিলারি ভার্ব কখন বাক্যে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়, এই অংশটি আমরা এখন শিখব। নিম্নের অক্সিলারি ভার্বগুলো যদি কোনো বাক্যের মূল ভার্ব হিসাবে ব্যবহার হয় অথবা ওই বাক্যে যদি এই অক্সিলারি ভার্বগুলো ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তাহলে উক্ত অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় এবং তখন তাদের অর্থ হয় এইরকম: এম হয়, ইজ হয়, আর হয়, ওয়াজ ছিল, ওয়ার ছিল, উইল বি হবে, হ্যাজ বিন হয়েছে। কথাটা খেয়াল করুন, কোনো বাক্যে যদি এগুলো ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তখন তাদের অর্থ হবে এইরকম, আর যদি এগুলোর সাথে আর অন্য কোনো ভার্ব থাকে তাহলে তাদের কোনো নিজস্ব অর্থ থাকে না।
উদাহরণগুলো খেয়াল করেন, আই এম এ স্টুডেন্ট আছে নাই, এই জন্য এম এর অর্থ এখানে হবে হয়, আমি হই একজন ছাত্র অথবা আমি একজন ছাত্র। বাংলায় আপনি হই বলতেও পারেন, নাও বলতে পারেন, বাট ইংরেজিতে আপনাকে এম বলতে হবে। এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। আমি আবারও বলি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই অংশটা বুঝেন, ইংরেজির প্রায় 20 বা 30% বাক্য আপনি বানাতে পারবেন, অর্থ বুঝতে পারবেন। যদি কোনো বাক্যে am, is, are, was, were, will be, have been, can, could, may, might, will, would, shall, should, must, have to, has to, had to এগুলো ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, তাহলে এগুলোর এখানে যে অর্থ দেওয়া আছে এই অর্থগুলো হবে না, অথবা এগুলোর নিজস্ব কোনো অর্থ থাকবে না। আর এই ভার্বগুলো যখন কোনো বাক্যে থাকে এবং অন্য কোনো ভার্ব না থাকে, তখন তাদের অর্থ হবে এইরকম, এবং তখন ওরা মেইন ভার্বের মতোই হয়ে যায়, এই জন্য ওদের নিজস্ব অর্থ থাকে। উদাহরণগুলো আরো কয়েকটা আমরা পড়ি, তাহলে বুঝবেন। শি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এখন আপনি বাংলায় হয় দিতেও পারেন, নাও দিতে পারেন, সে একজন ডাক্তারও বলতে পারেন। ইংরেজিতে আপনাকে ইজ লিখতে হবে। দে আর টিচার, তারা শিক্ষক, অথবা তারা হয় শিক্ষক, আপনি এটা বলতে পারেন। আমরা মোডাল কয়েকটা ভার্ব দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবো। ক্যান অর্থ পারা, খেয়াল করেন, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। তবে ক্যানের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। ক্যানের ক্ষেত্রে আপনার ক্যানের অর্থ থাকবে এবং মেইন ভার্বও থাকবে। মেইন ভার্ব শুধু থাকবে না, মূলত আপনার এই যে এই প্রাইমারি অক্সিলারি গুলোর ক্ষেত্রে, শুধু প্রাইমারি অক্সিলারি গুলোর ক্ষেত্রে কোনো ভার্ব থাকবে না, কোনো ভার্ব না থাকলেই তাদের অর্থ হবে। আর মোডাল অথবা সেমি অক্সিলারি গুলোর ক্ষেত্রে যেটা হবে, যে ভার্ব থাকবে, সেমি মোডাল গুলোরও অর্থ থাকবে এবং মেইন ভার্বেরও কি অর্থ থাকবে। যেমন কুড, পারতাম অথবা পারতো, শি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারতো। এই যে কুডেরও অর্থ আছে এখানে, হেল্পেরও কি অর্থ আছে। তারপর হ্যাভ টু, খেয়াল করেন, করতে হবে, আই হ্যাভ টু স্টাডি নাও, আমাকে এখন পড়তে হবে। হ্যাজ টু, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। হ্যাড টু, করতে হয়েছিল। দে হ্যাড টু লিভ আর্লি, তাদের আগে চলে যেতে হয়েছিল। তো বিষয়টা যেটা ছিল যে প্রাইমারি অক্সিলারি গুলো যদি থাকে এবং যদি আর কোনো মেইন ভার্ব না থাকে, তখন তাদের অর্থ হবে হয়, ছিল, হবে, হয়েছে। আর মোডাল অক্সিলারি গুলোর ক্ষেত্রে মোডাল অক্সিলারিও থাকবে, অন্য ভার্বও থাকবে, দুইটারই অর্থ হবে। মোডাল অক্সিলারিরও অর্থ হবে, মেইন ভার্বেরও অর্থ হবে। আপনাদের কাছে এই বইটা যাদের কাছে নাই, তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। সেমি মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি, তারপর হচ্ছে প্রাইমারি অক্সিলারি, সবগুলোরই। আচ্ছা, আমরা কয়েকটি উদাহরণ খেয়াল করুন যে আমরা টেন্স অধ্যায়ে যেটা শিখেছিলাম, যে কোন সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব, ইন্টারগেটিভ করব, আবার ইন্টারগেটিভের নেগেটিভ করব। ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই। শি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। শি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। ইজ শি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। ইজ শি নট এ ডক্টর, সে কি একজন ডাক্তার নয়। এই নিচের দুটা হচ্ছে প্রশ্ন, উপরের দুটা হচ্ছে অ্যান্সার। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, অথবা আপনাকে প্রশ্ন করলো যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তখন আপনি কি বলবেন? উত্তরে উপরের গুলো দিয়ে উত্তর দিবেন, ইয়েস আই এম এ স্টুডেন্ট। আবার প্রশ্ন করলো এম ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র নয়, উপরেরটা দিয়ে উত্তর দিবেন আই এম এ স্টুডেন্ট। আপনি ছাত্র হইলে বলবেন আই এম এ স্টুডেন্ট, আর যদি আপনি ছাত্র না হন আপনি বলবেন আই এম নট এ স্টুডেন্ট। তো এই যে চারটা ফরম্যাট, এটা আমরা টেন্স অধ্যায়ে শিখে আসছিলাম, এই ফরম্যাটটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে স্পোকেনের জন্য। এই যে এইটা খেয়াল করুন, দে আর টিচার্স, তারা শিক্ষক। দে আর নট টিচার্স, তারা শিক্ষক নয়। আর দে টিচার্স, তারা কি শিক্ষক। আর দে নট টিচার্স, তারা কি শিক্ষক নয়। আপনাকে কেউ প্রশ্ন করলো আর দে টিচার্স, তারা কি শিক্ষক, এখন আপনি উত্তর কি দিবেন? ইয়েস দে আর টিচার্স। অথবা যদি আপনি বলতে চান যে না তারা শিক্ষক না, বলবেন নো দে আর নট টিচার্স, এইরকম। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আই ওয়াজ এট হোম ইয়েস্টারডে, আমি গতকাল ঘরে ছিলাম। আই ওয়াজ নট এট হোম ইয়েস্টারডে, আমি গতকাল ঘরে ছিলাম না। ওয়াজ আই
এট হোম ইয়েস্টারডে আমি কি গতকাল করেছিলাম, ওয়াজ আই নট এট হোম ইয়েস্টারডে আমি কি গতকাল করেছিলাম না। এই প্যাটার্নটা আপনারা এই প্যাটার্নে মুখস্থ করবেন, এই প্যাটার্নটা ভালো করে মুখস্থ করবেন। স্পোকেনের জন্য এটা প্যাটার্নটা খুবই দরকার, টেন্সেও কাজে লাগবে। এবং অক্সিলারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে সেন্টেন্স গঠন করে তখনও একই প্যাটার্নে প্রশ্নবোধক হয়, একই প্যাটার্নে অ্যান্সার হয়। তো এই প্যাটার্নটা খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে যা আছে এগুলো তো প্র্যাকটিস করবেন, নিজেরা এগুলো বানাবেন। অনেকগুলো দেওয়া আছে এখানে, যেমন বয়স দিয়ে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 20 বছর। আই এম নট 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 20 বছর নয়। এম আই 20 ইয়ার্স ওল্ড, আমি কি 20 বছর বয়সী, অথবা আমার বয়স কি 20 বছর, একই। এম আই নট 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স কি 20 বছর নয়। এখন আপনাকে কেউ প্রশ্ন করলো যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আপনি অ্যান্সার দিবেন, উপরে দুইটারই অ্যান্সার দিবেন। প্রশ্নের মধ্যে দুই ধরনের প্রশ্ন হয়, অক্সিলারি প্রশ্ন আর একটা হচ্ছে ডব্লিউএইচ প্রশ্ন। তো অক্সিলারি প্রশ্ন, ডব্লিউএইচ প্রশ্ন, তারপর হচ্ছে স্পোকেনের যে অ্যাডভান্স বিষয়গুলো, একেবারে আপনি যদি প্রপার স্পোকেন শিখতে চান আইএলটিএস এর জন্য, বা আপনি ভালো লেভেলের কথা বলতে চান, তাহলে আমাদের অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সটি আপনারা দেখতে পারেন। অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সটি যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি এই বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটি শেষ করে অ্যাডভান্সটি দেখলে আপনাদের জন্য স্পোকেনটা আরো বেশি সহজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দেখতে দেখতে আমাদের এই বেসিক স্পোকেন ইংলিশ কোর্স উইথ গ্রামার শেষ হয়ে গেল। যারা এই কোর্সটি শেষ করে ফেলেছেন বা যারা মোটামুটি ইংরেজিতে বেসিক ভালো আছে, আমরা পরবর্তীতে নিয়ে আসবো অ্যাডভান্স স্পোকেন ইংলিশ গ্রামার অথবা অ্যাডভান্স স্পিকিং ইংলিশ। ঠিক আছে, তো শেষ হয়ে গেল আমাদের এই কোর্সটি। পরবর্তী কোর্সের জন্য আপনারা অপেক্ষা করুন, এবং যদি কোর্সে আপনাদের কোন বিষয়টি ভালো লেগেছে এবং যদি কোনো বিষয় ভালো লেগে না থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে এই জায়গাগুলোতে আরো বেশি ইমপ্রুভ করা প্রয়োজন। আমরা চেষ্টা করব পরবর্তী কোর্সটি আপনাদের পরামর্শ অনুযায়ী সাজাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।